নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। বিদ্রোহের ঝান্ডাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন, এটাকে আর অস্বীকার করার উপায় নেই। আমি কারণগুলো বলি, তাহলে আমার সুধী দর্শকরা আমি যেটা বলতে চাইছি সেটা হয়তো বুঝতে পারবেন। আপনারা কমেন্ট বক্সে যা খুশি বলতে পারেন, সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু একজন সাংবাদিক হিসাবে, বিশ্লেষক হিসাবে আমার মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্চিকরের ঘটনা নিয়ে কার্যত নিজেকে গুটিয়ে রেখেছেন। এই যে ডরিনা ক্রসিং মৌলালি পর্যন্ত যে পদযাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে, 14ই অগাস্ট মেয়েদের রাত দখলের দিন আর্চিকরে ওই বিভৎস ঘটনা ঘটলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স বার্তায় কি লিখলেন? যে ভ্যান্ডালিজম সব সীমা পেরিয়ে গেছে, রং না দেখে দুষ্কৃতীদের ধরতে হবে। তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। সেদিন ঘটনাস্থলে পুলিশ কমিশনার গিয়েছিলেন 2-2:30 নাগাদ হবে, ছিলেন অনেকক্ষণ পর্যন্ত। তৃণমূলের একটা সূত্র বলছে, সত্য মিথ্যা জানি না, যে পুলিশ কমিশনার কেন সেদিন রাতে আর্চিকরের সামনে গিয়েছিলেন সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন। তিনি বিনীত গোয়েলের কাছে নাকি জানতে চেয়েছেন যে কেন তিনি গিয়েছিলেন। তখন নাকি বিনীত গোয়েল তাকে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে অনুরোধ করেছিলেন, তাই তিনি গিয়েছিলেন। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় 14ই অগাস্ট রাতে এক্স হ্যান্ডেলে যে পোস্টটি করেছিলেন সেটা কিন্তু খুব স্পষ্ট ছিল যে সব সীমা পার হয়ে গেছে। এই যে একটা কাল্পনিক রামবামের তত্ত্ব এনেছেন না মুখ্যমন্ত্রী, অর্থাৎ এই তত্ত্বকে তো মানুষ তো গ্রহণ করছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরাও কিন্তু এই তত্ত্বকে গ্রহণ করছে না। খুব সাদা চোখে দেখলে বোঝা যায় যে এই কাল্পনিক রাম বাম এই যে তত্ত্ব, এই তত্ত্বটা এতই ঠুনকো, এতই পলকা, ফিউ টেকার্স বলবো কেন, নো টেকার্স, কেউ নেই। তৃণমূলের যারা ওই ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটলেন তারাও এরা অন্তর থেকে বিশ্বাস করেন সেদিনকের ঘটনার পিছনে রামবাম ছিল। অত শক্তি বিজেপির নেই ওই অঞ্চলে, কলকাতায়। আর বামেরা এখন কোথায়, তাই তো দূরবীন দিয়ে খুঁজতে হয়। লোকসভা নির্বাচনের ফলাফলে বামেদের দৈন্যদশা প্রকট হয়ে উঠেছে। তারা 5-6 হাজার লোককে নিয়ে ভ্যান্ডালিজম চালালো। দেখুন, পতাকা আপনি যে কোনো দলের পতাকা হাতে নিতে পারেন, ওসব পাওয়া যায়। তার মানে এই নয় যে ওই বিজেপি এবং সিপিএম এর লোকজন মিলে হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে তারা দুষ্কৃতী, তাদের পরিচয় সামনে আসছে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল পদযাত্রা করলো, ব্লকে ব্লকে বিক্ষোভ, রামবামের তত্ত্ব মুখ্যমন্ত্রী খাওয়াতে চাইলেন, সর্বত্র সমালোচনা। ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের মধ্যে 7টা বিধানসভা কেন্দ্র আছে, কোথাও ওই প্রতিবাদ কর্মসূচি হয়নি ওই রামবামের ভ্যান্ডালিজমের বিরুদ্ধে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সচেতন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা দূরত্ব তৈরি করলেন। খবরের কাগজে বেরিয়েছে যে মুখ্যমন্ত্রীর ভূমিকাতেও অভিষেক হতাশ। আপনারা 18ই অগাস্ট আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার রিপোর্টটা দেখবেন। বলা হয়েছে, প্রতিবেদক বলছেন যে ক্ষোভ গোপন রাখছেন না অভিষেক, এমনকি মুখ্যমন্ত্রীর আরজিকরের ঘটনা সামলানোর ক্ষেত্রে তার ভূমিকাতেও অভিষেক হতাশ। আমি অনেক দিন ধরে বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন মমতা মন্ত্রিসভায় সামিল হতে, তাকে উপমুখ্যমন্ত্রী
করা হোক এই দাবি দলের মধ্যে আছে। অভিষেকের সহযোগীরা, ঘনিষ্ঠরা, তার ঘনিষ্ঠ বলয়ে থাকা অনেকেই এই দাবি করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রীর পদ অভিষেককে দিতে চাইছেন না। মমতা ঘনিষ্ঠদের কি ব্যাখ্যা? বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয়, তিনি এখনো তৃণমূলী জনতার কাছে আবেগ। মমতা ঘনিষ্ঠ একজন আমায় বললেন যে দিদি এখনো কিন্তু হ্যামলিনের বাঁশিওয়ালার মতো অর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে দেখেই আমাদের ভোট দেয়, তিনিই আমাদের ভোট বৈতরণী পার করান। অভিষেক ট্যালেন্টেড, রাজনীতি বোঝে, নিজেকে অনেক পরিণত করেছে, বাট ওয়াই ইজ হি ইন আ হারি? এই প্রশ্নটা তুলেছেন। বলছেন 36-37 বছর বয়স অভিষেকের, তার রাজনৈতিক ভবিষ্যৎ পড়ে আছে। তিনিই তো আগামী দিনে তৃণমূল ক্ষমতায় থাকলে বাংলার মসনদে বসবেন, কিন্তু তাকে আরো 10টি বছর অপেক্ষা করতে হবে। মমতা ঘনিষ্ঠদের আরো বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ক্যাবিনেটে আসেন, মমতা থেকে ক্যাবিনেটে সামিল করতে অরাজি নন, কিন্তু উপমুখ্যমন্ত্রী পদ দিতে তাকে রাজি নন। তার কারণ, যদি অভিষেক উপমুখ্যমন্ত্রী হন, তাকে ঘিরে একটা সমান্তরাল ক্ষমতার কেন্দ্র তৈরি হবে। দেখুন, বিরোধীরা অভিযোগ করেন, সেই অভিযোগের কিছু সার্বত্রতা থাকতেও পারে, যে অভিষেক প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালান, দলের সংগঠন তো তিনি চালান, কিন্তু সরকারি কাজকর্মের মধ্যেও নাকি তিনি নাক গলান ঘুরিয়ে। যে পুলিশের কে কোন দায়িত্ব পাবে সেটা নাকি অভিষেকই শেষ কথা বলে, এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ে অভিষেক নাকি সিদ্ধান্ত নেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে অভিষেক সরকারের কেউ নয়, তিনি সরকারের বাইরে। এখন অভিষেক ক্যাবিনেটে গেলে, উপমুখ্যমন্ত্রী হলে, তিনি পদাধিকার বলে ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, কমিশনার এদেরকে ডাকতে পারবেন, নিজের মতামত জানাতে পারবেন, কোনো লুকোছাপার ব্যাপার থাকবে না। সংবিধান বহির্ভূত ক্ষমতার উৎস বলে আর কেউ কটাক্ষ করবে না। কিন্তু মমতা শিবিরের লোকজনদের আশঙ্কা, অভিষেক উপমুখ্যমন্ত্রী হলে ওই যে সমান্তরাল ক্ষমতার কেন্দ্র তৈরি হবে, তাতে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে নমস্কার করবেন, দিদির আশীর্বাদ নেবেন, কিন্তু তারা অভিষেকের শিবিরেই থাকবে। এবং মমতার পুরনো লোকজন তখন অস্তিত্বের সংকটে ভুগবে। তারা মনে করবে যে আমাদের দিন ফুরালো, ব্যাকুলো বাদলো সাজ। যার ইঙ্গিত ববি হাকিমের গলায় ধরা পড়েছে, আমরা আর কদিন, অভিষেকই তো ভবিষ্যৎ। দেখুন, ববি হাকিম সহ বেশ কয়েকজনের, আমি রসিকতা করে বলি, এখন হয়তো সম্পর্কটার একটু উন্নতি হয়েছে। আগে কিন্তু পুতিন আর জেলেনস্কির মতো ছিল। যদিও ববি হাকিম এখন ঘনিষ্ঠ মহলে বলছেন যে অভিষেক তাদের কথাও শুনে চলে। তা আমি শুনে বললাম, ভালো তো, আপনাদের দল আপনারাই চালাবেন। কিন্তু অভিষেক এবার চাইছেন সরাসরি উপমুখ্যমন্ত্রী হতে। তিনি চাইছেন বা তার অনুরাগীরা চাইছেন, সেটা আলাদা কথা, কিন্তু এরকম একটা চাপ মমতার উপর আছে। কিন্তু মমতা এখনো কিন্তু তার সিদ্ধান্ত বদল করেননি, অর্থাৎ কোনো উপমুখ্যমন্ত্রী পদ তিনি তৈরি করতে চাইছেন না। তার আশঙ্কা প্রকৃত ক্ষমতা তার হাত থেকে তখন চলে যাবে। তিনি থাকবেন, মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু মুখ্যমন্ত্রী থাকলেও আসল ক্ষমতা অভিষেকের হাতে চলে যাবে, সেটা তিনি কিছুতেই চাইছেন না। এই যে অভিষেক খবরের কাগজে বলছে, এই যে অভিষেককে চাই বলে একটা ক্যাম্পেইন হচ্ছে, কি একটা খুব সুন্দর ক্যাচি স্লোগান দিয়েছে, আমি ভুলে গেলাম স্লোগানটা। কুণাল বাবু বলেছেন সেনাপতির সক্রিয় অংশগ্রহণ, তার মানে সেনাপতি সক্রিয় নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
এবং তিনি সক্রিয় না থাকার জন্যই রাজ্য প্রশাসন আরজি করের ঘটনাটাকে ঘেঁটে ঘ করে দিয়েছে। তাহলে অভিষেক মানে সর্বরোহর বিষণ্ণকরণ। তিনি আসলে পরে গভর্নমেন্টের কাজকর্মের একটা র্যাডিক্যাল চেঞ্জ হবে, এটা অনস্বীকার্য। তো আরজি করের ঘটনা সরকারের মুখ পুড়িয়েছে এবং যেভাবে তারা নানা তত্ত্বের অবতারণা করেছেন এবং শেষ পর্যন্ত রামবাম তত্ত্বকে সামনে এনে একটা অনেক কল্পনাকে রূপ দিতে চাইছেন, সেটা দেশের মানুষ, রাজ্যের মানুষ, এই শহরের মানুষ কেউ গ্রহণ করে। এবং অভিষেক একবারও রামবামের তত্ত্ব বলেন। তিনি কি বলেছেন ঘটনার দিনে এক্সপার্টায়, সব সহ্যের সীমা পেরিয়ে গেছে, রং না দেখে দুষ্কৃতীদের পুলিশ ধরুক। আমি পুলিশ কমিশনারকে কথা বলেছি, অনুরোধ করেছি। তারপরেই বোধহয় পুলিশ কমিশনার এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলে। মুখ্যমন্ত্রী তো তার বস, তার নিয়োগকর্তা, তাকে লুপে রাখেননি বিনীত গোয়েল। তিনি অভিষেকের অনুরোধ পেয়ে চলে এসেছিলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একটু ক্ষুব্ধ হয়েছে। এবং অভিষেকের অনুগামীরা, জনপ্রতিনিধিরা ওই যে ব্লকে ধর্মা কর্মসূচিতে যায়নি। তারপরে সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের সুপার পদে নিয়োগ, যেটা আন্দোলনকারী চিকিৎসক, নাগরিক সমাজের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে, সেটা অভিষেক বলছেন এবং তার অনুগামীরা বলছেন, কুণাল বলছেন ভুল সিদ্ধান্ত, হ্যান্ডেল করা যায়নি। শান্তনু সেন বলেছেন যে আরজি করের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে। তিনি বিবেকের তাড়নায় আজ মুখ খুললেন। শান্তনু ঘোষকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি কলকাতা পুরসভার কে অ্যাডভাইজার ছিলেন, সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্ত্রী কলকাতা পুরসভার একটি ওয়ার্ডের কাউন্সিলরদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাকে বার করে দেওয়া হয়েছে। এতদিন সংবাদ মাধ্যমের আলোচনা সভায় কে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন সেটা অভিষেকের অফিস থেকে ঠিক করা হতো। শোনা যাচ্ছে এখন পুরো দায়িত্বটা নিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বক্সিদা সংবাদ মাধ্যমের সঙ্গে কি খুব সুসম্পর্ক রেখে চলেন? সংবাদ মাধ্যমের সঙ্গে শাসক দলের একটা সম্পর্ক থাকে, কারোর সঙ্গে ঘনিষ্ঠতা থাকে, কারোর সঙ্গে মুখ চেনা থাকে, সব দলেই হয়। কিন্তু বক্সিদা সংবাদ মাধ্যমকে কাজে এড়িয়েই চলতেন, সেভাবে সম্পর্ক রাখেনও না। অনেকে বলছেন এখন ওই বিজেপি থেকে তৃণমূলে এসেছেন যে জয়প্রকাশ মজুমদার, তিনি সুব্রত বক্সির হয়ে বকলমে পুরোটা দেখবেন। তাহলে অভিষেক তার টিম এখন আর মুখপাত্রের দায়িত্ব সামলাবেন না। সংবাদ মাধ্যমের সঙ্গে যা সম্পর্ক সেটা রাখবেন সুব্রত বক্সী এবং তার সহযোগিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। আচ্ছা, এই যে লোকসভা নির্বাচনে তৃণমূল যে ফলটা করলো, 29টা আসন পেল, তাতে অভিষেকের কৃতিত্ব আছে রে ভাই। আপনি অভিষেককে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন। আমি তো অভিষেকের সমালোচনা করি, আগেও করেছি, ভবিষ্যতে হলেও করব। কিন্তু একথা অনস্বীকার্য অভিষেক বক্তা হিসাবে ভালো, হিন্দি ইংরেজিটা ভালো বলেন। আইপ্যাকের সহায়তায় তিনি যে এই ভোটের রণনীতি তৈরি করেছিলেন, পরিশ্রমও করেছেন, কিন্তু দেখা গেল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় টিকিট পাক অভিষেক চাননি, তিনি লোকসভার দলনেতা। যে সুব্রত বক্সী ফলাফল ঘোষণার দিন অভিষেকের প্রশংসা করতে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে থামিয়ে দিয়ে বললেন এটা হচ্ছে টিম এফোর্ট। তারপর অভিষেক শপথ নিলেন, সংসদে বক্তৃতা রাখলেন, বিদেশে গেলেন, তারপরে আরজি করের ঘটনা ঘটলো, বাংলাদেশের ঘটনা পরপর ঘটে যাচ্ছে না। অভিষেক কিন্তু গুটিয়ে নিয়েছেন নিজেকে, এবং এটা বলতে তো স্বীকার করতে কোনো অসুবিধা নেই। তৃণমূল নবান্ন আরজি করের ঘটনা, তার অভিঘাত যে জনমানসে কিরকম পড়েছে সেটা জাজ করতেই পারে, এবং জাজ করতে না পারার জন্যই একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে, এবং তাতে মানুষের ক্ষোভ আরো বাড়ছে। দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে, বিশ্বের বিভিন্ন শহরে মানুষ আন্দোলন করছে। এই যে হোম মিনিস্ট্রির একটা নির্দেশিকা যে 2 ঘন্টা অন্তর অন্তর আপডেট দিতে হবে তাদেরকে, আরজি কর সম্পর্কিত কি প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইত্যাদি। এই পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু প্রবল চাপ তৈরি হয়েছে মমতার উপরে।
অভিষেককে উপমুখ্যমন্ত্রী করার বিষয়। এবং যেহেতু মমতা এবং তার অনুগামীদের অবস্থান একটু দুর্বল আর্চিকর কাণ্ডের প্রেক্ষিতে, অভিষেকের অনুগামীরাও এবার বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র মেদিনী এভাবেই কোমর বেঁধে নেমেছেন। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে। আগে অনেকে বলতেন না, দাদা এরা অভিষেক মমতার গোটা, দেখুন ওরা পরিবার কেন্দ্রিক দল, মতপার্থক্য থাকতে পারে, অতীতেও ছিল, কিন্তু এবার ফাটলটা এমন চওড়া হয়েছে এবং অভিষেক বুঝতে পারছেন যে কেন্দ্রের এই এনডিএ সরকার পতন হবে না। তাকে বোঝানো হয়েছিল যে তুমি কেন্দ্রে মন্ত্রী হবে, এই সরকার টিকবে না, কিন্তু অভিষেক এইটুকু জানেন যে বিরাট বড় অঘটন না ঘটলে এনডিএ সরকারের পতন হবে না। তাহলে তিনি কি একজন সাধারণ সাংসদ হিসেবেই থাকবেন? তার ঘনিষ্ঠরা কি প্রশাসনিক দায়িত্ব পাবে না? কতদিন তারা অপেক্ষা করবেন? এইটা নিয়েই কিন্তু মতপার্থক্য ছিল, সেটা প্রকট হয়েছে আর্চিকর কাণ্ডের পর। সেটা একেবারে খুল্লা জনমানসে চলে এসছে এবং তৃণমূলের অভিষেক ঘনিষ্ঠ নেতাদের বিবৃতি, মুখপাত্রদের আর্চিকর পরিস্থিতি রাজ্য সরকার সামলাতে পারেনি বলা, এই সব নিয়ে অনেকে বলছেন যে কার্যত মুষল পর্ব শুরু হয়েছে। শেষ পর্যন্ত এই দড়ি টানাটানির খেলায় শেষ হাসি কে আসবেন সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। অনেকে বলছেন এরকম হলে অভিষেক একনাথ সিন্ধে হতে পারে। দেখুন, একনাথ সিন্ধে বলাটা খুব সহজ। একনাথ সিন্ধে শিবসেনার নেতা ছিলেন। শিবসেনা হলো বিজেপির স্বাভাবিক মিত্র। একনাথ সিন্ধে কি বললেন যে আমি শিবসেনা বালাসাহেব ঠাকরের আদর্শের সঙ্গে উদ্ধব ঠাকরে কম্প্রোমাইজ করছে, তাই কংগ্রেস এনসিপির সঙ্গে গেছে, আমি আমাদের স্বাভাবিক মিত্র বিজেপির সঙ্গে গেছি। এটা অন্যায় কোথায়? আমি তো যাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, যে রাজনৈতিক দলের সঙ্গে, সেই রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেছি। তা অভিষেকের তো সে কথা বলা সম্ভব নয়। তো একনাথ সিন্ধে তিনি কিভাবে হবে? তৃণমূল তো বিজেপি বিরোধী লড়াইটাকে উচ্চগ্রামে নিয়ে গেছে এবং তৃণমূলের মূল ভিত্তি হচ্ছে সংখ্যালঘু সমর্থন। তাই অভিষেক একনাথ সিন্ধে হলো, বেরিয়ে গেল, কাল্পনিক বিজেপি তাকে বাইরে থেকে সমর্থন করলো, এটা অনেক কল্পনা। অভিষেক এই ঝুঁকি নেবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছাড়া অভিষেক কি তার প্রার্থীদের জেতাতে পারবেন? যেটা হচ্ছে সেটা দলের অভ্যন্তরে ক্ষমতার লড়াই। মমতার পুরনো সাথীদের সঙ্গে অভিষেক এবং তার অনুগামীদের। এখানে কোনো একনাথ সিন্ধে সিনড্রোম নেই। সিন্ধের বিষয়টা পুরো আলাদা। স্বাভাবিক মিত্র বিজেপির সঙ্গে ঘর করছেন একনাথ, কিন্তু তৃণমূলের স্বাভাবিক মিত্র কে এই রাজ্যে? যাদের ওদের লড়াই তো বিজেপির সঙ্গে। আর বাম কংগ্রেস তো এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাই একনাথ সিন্ধে টিন্দে নয়, ভিতরে ক্ষমতার লড়াই শুরু হয়েছে পরিবারের মধ্যে। এখন শেষ হাসি কে হাসবে, নাকি কোনো একটা কম্প্রোমাইজ হবে, সেটার উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। সময় বলবে, ভবিষ্যৎ।